আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা বোধহয় ইতিমধ্যেই খবর পেয়েছেন, তিনজন নামকরা ব্যক্তিত্ব তাদেরকে ডিজিএফআই অ্যারেস্ট করেছে। এই তিনজন হচ্ছেন নাজমুল আহসান কলিমুল্লাহ, মাসিউর রহমান, আহসান হাবিব। উনিও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। আর কলিমুল্লাহ স্যারকে সবাই ছিলেন, মাসিউর রহমানকেও সবাই চেনেন। এনারা সবাই নামী ব্যক্তিত্ব। এতদিন পর্যন্ত এদের গায়ে কখনো হাত পড়েনি। বিশেষ করে কলিমুল্লাহ স্যার, তিনি বরাবরই একটু প্রতিবাদী চরিত্র এবং সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে ওনার কোনো কুণ্ঠাবোধ হয় না। ব্যক্তিগতভাবে আমি এই মানুষটাকে ভীষণভাবে শ্রদ্ধা করি। তা এই মানুষটাকে যে অ্যারেস্ট করে যখন এই তিনটে বুদ্ধিমান মানুষকে, তখন বোঝা যায় যে সরকারের শেষে শুরু হয়েছে। না হলে পরে শেখ হাসিনার সময়তেও কলিমুল্লাহ স্যার যেভাবে সরব ছিলেন, শেখ হাসিনাও কিন্তু ওনার গায়ে হাত দিতে পারেননি, বা হাত দেওয়ার আগে 10 বার ভেবেছিলেন। কিন্তু আমাদের ইউনুস তো ইউনুস, তিনি তো মানে নাজিবুল্লাহ বলুন, তিনি বলুন, কি বলে হিটলার বলুন, তিনি চাউসেসকে বলুন, তিনি সবার উপরে। তাকে কেউ করতে পারবে না, টপকাতে পারবে না। তো নিজের অস্তিত্ব রক্ষার খাতিরে তিনি এখন সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। বেশ কয়েকজন মানুষ বাংলাদেশে থেকে বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে মারাত্মক রকমের সরব হয়ে রয়েছেন। তাদের মধ্যে অগ্রগণ্য আরেকজন আছেন সাংবাদিক, তিনি হচ্ছেন পান্না বাবু। আপনারা সবাই ওনাকে চেনেন। ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমিও ওনার খুব গুণগ্রাহী এবং ওনার প্রত্যেকটা খবর আমি খুব মন দিয়ে শুনি। ওনার ব্যাখ্যা, ওনার মানে উপস্থাপনা, প্রত্যেকটা জিনিসই আমার মাথার মধ্যে ঘুরপাক খায়। যেভাবে উনি তথ্যকে বিশ্লেষণ করেন, ওনার বলার বাচন ভঙ্গি যা, তাতে আমার এটা মনে হয়েছে। আরো অনেকেই আছেন, কিন্তু সরকারের খারাপ দিকগুলোকে একেবারে আলোর সামনে নিয়ে আসার ব্যাপারে এই কয়েকজন যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, তাদের মধ্যে পান্নাবাবু একজন। এখন কলিমুল্লাহ স্যার যিনি আছেন, তিনি নিজের কণ্ঠস্বরকে মজবুত রাখতেন এবং কোনোদিনই উনি ভয় পাননি কথা বলতে। উনি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে উনি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন এবং তার মতামত তিনি স্বাধীনভাবে ব্যাখ্যা করেছেন। তিনি তার মতো মানুষকে যখন অ্যারেস্ট করা হয়, এবং কারণ যেটা দেখানো হয়েছে, দুদকের একটা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই তিনজনের মধ্যে শুধু মানে দুজনের নাম তো কনফার্ম করা হয়েছে, যাদের অ্যারেস্ট করা হয়েছে, নাজমুল আহসান কলিমুল্লাহ স্যার, মাসিউর রহমান। কিন্তু আহসান হাবিব, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক বা একজন শিক্ষক, তাকে কিন্তু অ্যারেস্ট করার ব্যাপারটা এখনো কনফার্ম করেনি সরকারের পক্ষ থেকে। কিন্তু যেটুকু করেছে তাতেই মনে হচ্ছে সরকারের অবস্থা খুব টলমল। নানান রকম কাণ্ড ঘটছে এখন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নাই বলেছিলাম, দিন 10-15 মধ্যে দেখবেন আবহাওয়া পরিবর্তন হবে। আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। যেমন এই আমাদের সার্জিস আর হাসনাত এবং আর যারা যারা আছে কক্সবাজারে গেছিল, তারা এখন নিজ ভূমে পরবাসের মতো অবস্থা।
তারা এখন লুকিয়ে বেড়াচ্ছেন। তারা কক্সবাজারে যে হোটেলে ছিলেন সেই হোটেলটা ছেড়ে দিয়ে অন্য হোটেলে গিয়ে উঠেছেন, কারণ শোনা যাচ্ছে ডিজিএফআই তাদের উপরে নজরদারি করছে। এই এনসিপি এত কিছু করে তাদেরকে মেটিকুলাস প্ল্যানের ডিজাইনের তাদের অংশীদার, তারা হঠাৎ কেন এত লুকোছাপার মধ্যে যাচ্ছেন? তাহলে কি সরকারের বিরুদ্ধে তাদের মত চলে যাচ্ছে? সরকার কি ভয় পাচ্ছে? আর একটা কানাঘুষো খবর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই হাসনাত এবং সার্জিস দুজনে, আমি ডেট ঠিক বলতে পারবো না, কারণ বিনয় বার্মার সঙ্গে আমি দ্বিতীয়বার যোগাযোগ করতে পারিনি, যিনি রাষ্ট্রদূত, তিনি কনফার্ম করেছেন যে দেখা হয়েছে তার সঙ্গে। কি বিষয়ে দেখা হয়েছে, কি কথা হয়েছে, তাকে আমি আর দ্বিতীয়বার ধরতে পারিনি। এইটুকু কথা বলার পর লাইন যখন ডিস্টার্ব হচ্ছিল, আমি তখন বলেছিলাম যে আমি কেটে আপনাকে করছি, কিন্তু সে লাইনটা আমি আর পাইনি। এই খবর করতে বসার আগে পর্যন্ত আমি কনস্ট্যান্ট চেষ্টা করে গিয়েছি, কিন্তু আমি তাকে ধরতে পারিনি। আরো খবর হচ্ছে ঢাকার বুকে এবার ছোটখাটো আওয়ামী লীগের মিছিল বেরোতে শুরু করেছে। মিছিল আকারে ছোট, কিন্তু আকারে ছোট হলে কি হবে, ফোঁড়ার মতো হয় অনেকটা। তাকে অবজ্ঞা করবেন তো সে বিস্ফোরা হয়ে দেখা দেবে। এই যে ছোট ছোট মিছিলগুলো আছে না, আমি অনেক আগে বলেছিলাম, এই মিছিলে দেখবেন এগিয়ে আসবে এই খেটে খাওয়া, রোজ খেটে খাওয়া মানুষগুলো, যারা যাদের দিন আনতে ভাত জোটে না, নুন ভাত খেয়ে কোনো রকমে বেঁচে আছে, যারা শেখ হাসিনার আমলে অন্তত 800 থেকে 1000 টাকা যারা রোজা করতেন, এখন তারা 300 টাকা রোজা করতে পারেন না। তারা কিন্তু এই মিছিলে কিন্তু যোগ দেবে। তারাই কিন্তু সরকারের বিরুদ্ধে আস্তে 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 জোট বাঁধবে। তখন দেখবেন সাধারণ মানুষও ওই মিছিল, আওয়ামী লীগ হাতে ধরে ধরে, আওয়ামী লীগের লোককে বহুদিন ধরেই আমি বলছি, হাতে ধরে ধরে আওয়ামী লীগের লোকেদের বার করবে, করে বলবে যে চলো আমরা তোমাদের সঙ্গে আছি। আমি এটা বলেছিলাম, দিন 15 মধ্যে পরিস্থিতি সব পরিবর্তন হবে, আপনারা লক্ষ্য করতে থাকুন। এখন আমার কথা অনেকেই বলেন যে আপনি যা যা বলেন কোনোটাই সত্যি হয়নি, কোনটা মিথ্যে হয়েছে আপনি আমায় বলে দেখান তো, কোনটা মিথ্যে হয়েছে? এই যে RIC গঠন হতে যাচ্ছে, এই যে ট্রেডের এই অবস্থা গিয়ে পৌঁছাবে, 100% না হওয়া অব্দি ভারত কোন রকম প্রত্যুত্তর দেবে না। ভারত ঠারে ঠারে উত্তর দিচ্ছে, কিন্তু সরাসরি কিছু বলছে না। মোদিজি ঘুরিয়ে ফোন করবেন না। যদি ট্রাম্প আশা করে থাকেন মোদিজি চাপে পড়ে তাকে করবেন, কিন্তু মোদিজি করবেন না। আর ব্যবসা নিয়ে আমরা ভাবি না, কারণ অর্ধেক লোক হয়তো ভারতীয় অর্থনীতি জানে না। ভারত হচ্ছে ইন্টারনাল কনজামশনের দেশ। আমাদের যা মোট উৎপাদন, তার 70% আমাদের দেশে ব্যবহৃত হয়, 30% মাত্র আমাদের বিদেশে রপ্তানি হয়, মাত্র 30%। তার ভ্যালু হচ্ছে টোটাল $860 বিলিয়ন। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে 70 কি 77 বিলিয়ন যদি আপনি শতাংশে আনেন, তাহলে দেখবেন জিডিপিতে খুব একটা 0.2% মতো আমার এফেক্ট পড়বে। কিন্তু ভারতের সামনে এখন সমস্ত বাজার খোলা আছে। ভারত ওই 77 বিলিয়ন ডলারের মালটা অন্যত্র বেচে দেবে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী বসে আছে ভারতবর্ষের মাল কেনার জন্য, ভারতবর্ষ দিতে পারে না। সেক্ষেত্রে ব্যবসা যে বিরাট ক্ষতিগ্রস্ত হবে, সেটা ভাবার কোন রকম কারণ নেই। সুতরাং আমি যা যা বলেছি আজ পর্যন্ত সব কটাই কিন্তু মিলেছে। হয়তো আপনারা মনে করেন আজ বলেছি কাল হয়ে যাবে, সেটা হয় না, একটু সময় লাগে। তো আমি বলেছিলাম যে দিন 15 মধ্যে দেখবেন পরিস্থিতি চেঞ্জ হবে। আর একটা বলেছি যে 31 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। 31 আগস্টের মধ্যে যারা যারা এক্সিট রুট চাইবে তারা এক্সিট রুট পেয়ে যাবে। আর সার্জিস হাসনাত এরা যদি এক্সিট রুটের ব্যাপারে যদি যোগাযোগ করতে চায়, আমাকে টেলিগ্রাম, আমার নাম্বার আছে, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুক।
তাহলে আমি কিন্তু সেফ এক্সিট দিয়ে দেবো ভাই। তাড়াতাড়ি ভেঙে পড়, নইলে পরে তোদের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, দেশেও মার খাবি, আর ইন্ডিয়া হাতে পড়লে পরে ইন্ডিয়ার হাতে পড়লেও মার খাবি, গুলি খেয়ে মরে। তার থেকে সেফ এক্সিট নিয়ে বেরিয়ে যা। যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ কর ভাই টেলিগ্রামে, আমি তোদের ব্যবস্থা করে দেবো। সে কি করে ব্যবস্থা করবো সেটা আমার ব্যাপার, এটা হলো আমার সদ উপদেশ। যদি নিল না নিল, তার মানে এই মনে করবেন না আমি সরকারের অংশ। হ্যাঁ, সরকারের কিছু লোকের সঙ্গে আমার চেনা আছে, যারা খবরাখবর দেয়, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি এগুলো করে দিতে পারি। তবে যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, কলিমুল্লাহ স্যারকে যে অ্যারেস্ট করা হলো, সেই অ্যারেস্টটা একদম কিন্তু বিদায়ের ঘন্টি বাজিয়ে দিল। ঢং 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 করে স্কুলের ছুটি যেমন হয় না, ঘন্টি বাজে, সেই ঢং 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 করে ঘন্টা কিন্তু বেজে গেছে। এখন ওই ইউনুসের অফিস চত্বরে, যমুনাতে সমস্ত একেবারে প্রহরার ব্যবস্থা করা হচ্ছে, একে তুলে আনা হচ্ছে, ওকে কোর্টের নজরদারিতে রাখা হচ্ছে। বা এইভাবে হিটলার চাউসেসকে টিকে থাকতে পারেনি। আর ইউনুস আপনি তো কোন ছাড়। আমি একটা কথা বলেছিলাম যে এই যে 4টে দেশ এক হচ্ছে, এখন মধ্যে ইরানের নামটা আসেনি, খুব শিগগির ইরানের নামটা এসে যাবে, দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন, ইরানের নামটা এর মধ্যে ঢুকে যাবে। RIC বলেছিলাম, RIC গঠন হবে, যেটা স্বপ্নে ছিল সেটা বাস্তবে ট্রাম্পই করে দিলাম, বরং আমাদের উপকারই করলো ট্রাম্প। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ, যে ভারতবর্ষকে, যে কিছু জনতা ভারতবর্ষে মোদির বিরুদ্ধে ছিল, কিছু বিরোধী দল ছিল মোদির বিরুদ্ধে ছিল, তারা কিন্তু সব এসে মোদির পাশে দাঁড়িয়েছেন। ফলে আমাদের কিছুই হবে না। যদি ভারতবর্ষ থেকে ওষুধ না যায়, তাহলে পরে পকেটে টান পড়বে কাদের? মার্কিন অধিবাসীদের। তারা যেখানে ওষুধ কেনেন, তাদের ওষুধের দাম দেখবেন, আর ভারতের থেকে যে ওষুধ যায় সেটা কতটা কার্যকরী এবং তার দাম কত, সেটা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে তাদের একবার জিজ্ঞেস করলেই আপনারা বুঝে যাবেন। সুতরাং যারা ভাবছেন ভারতীয় অর্থনীতি গোল্লায় গেল, ভারতীয় অর্থনীতির কিচ্ছু হবে না। 77 বিলিয়ন আমরা অন্যত্র বেচে দেবো, আর বাকিটা আমাদেরই কনজামশনে লেগে যায়। আমাদের চীনের অর্থনীতি নয়, আমাদের অর্থনীতি হচ্ছে ইন্টারনাল কনজামশনের অর্থনীতি, আর চীনের অর্থনীতি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থনীতি, যার জন্য চীনের এত সমস্যা। কিন্তু ভারতের কোনো সমস্যা নেই। ভারত আমেরিকা থেকে কিছু নেয় না, বরং দেবে না। আজকে থেকে যেমন বলা হয়েছে, আজকে থেকে সমস্ত শিপমেন্ট বন্ধ, আমেরিকাগামী সমস্ত শিপমেন্ট বন্ধ। লে বোঝ কত ধানে কত চাল। আর দেখি আমেরিকা বাহাদুর ওই পাকিস্তানকে আর বাংলাদেশকে কি করে বাঁচায়। আমি বলেছিলাম আগে শুধু বাংলাদেশের নাম বলেছিলাম না, এখন বলে দিচ্ছি পাকিস্তানও মরবে। একই সঙ্গে জোড়া অ্যাটাক হবে, জোড়া ফলায়। একদিকে পড়বে পাকিস্তানের পিঠে লাঠি, আর একদিকে পড়বে বাংলাদেশের পিঠে লাঠি, ডবল লাঠি একই সঙ্গে পড়বে। বাংলাদেশ তো 24 ঘন্টা শেষ হয়ে যাবে, ওটা আবার 4-5 দিন সময় লাগবে। এবং পাকিস্তানকে এবার এমন দুর্মুষ করবে যাতে পাকিস্তানের উঠে দাঁড়াতে না পারে। ওটা হচ্ছে ওর বাপকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে বাংলাদেশ আর পাকিস্তানের পেছনে তো খুঁচিয়ে করছে তো ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তাহলে বাপকে টাইট করতে হলে বেটাকে ঠেঙাও। বেটা ঠেঙানির সময় এসে গেছে। আর সেই ঘন্টা কলিমুল্লাহ স্যারকে করে সেই ঘন্টা কিন্তু বাজানো হয়ে গেছে, ইউনুস বাজিয়ে দিয়েছে। ঢং 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 ঘন্টা বাজছে, শব্দ পাবেন কদিন বাদেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।